আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল এর দ্বিতীয় অংশ নিয়ে। এর আগের দিন মূলত আমরা 1 থেকে 8টা টপিক আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 9 থেকে 13 ক্রিয়া ও প্রতিক্রিয়া, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ঘর্ষণ ও ঘর্ষণ বল, গতির উপর ঘর্ষণের প্রভাব এবং ঘর্ষণের রাজনীতি। ঘর্ষণের রাজনীতিতে আমরা আরেকটা ছোট টপিক আলোচনা করব যে ঘর্ষণ আমাদের জীবনে প্রয়োজনীয় উপদ্রব কেন। এর আগের ক্লাসে আমরা মূলত নিউটনের যে 3টা সূত্র রয়েছে তার ভিতর 2টা আলোচনা করেছি। যদি আবার সেই 2টা যদি একটু রিপিট করতে চাই তাহলে হচ্ছে যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে এবং গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন হয়। এবং এই প্রথম সূত্র থেকে আমরা মূলত জড়তা ও একটা বলের ধারণা পেয়ে থাকি। এরপর নিউটনের যে দ্বিতীয় সূত্র তা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে সেই দিকে। অর্থাৎ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে যে F সমান ma। আজকে মূলত আমাদের আলোচনার বিষয় যে ক্রিয়া ও প্রতিক্রিয়া। আমরা মূলত নিউটনের তৃতীয় সূত্র থেকে এই বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারব। এখানে নিউটন তার তৃতীয় সূত্রতে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আমরা এই যে আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় আমি মাটিতে দাঁড়িয়ে আছি। মাটিতে দাঁড়িয়ে থাকার সময় আমি যে পরিমাণ বল মাটিতে প্রয়োগ করছি ঠিক মাটিও বিপরীত দিক থেকে সেই পরিমাণ বল প্রয়োগ করছে। যদি আমাকে সেই পরিমাণ বল প্রয়োগ না করতো তাহলে দেখা যাইতো যে আমি মাটির ভেতরে ঢুকে গেছি, বা যদি আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি তার থেকে যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করে তাহলে আমি উপরের দিকে উঠে গেছি, বা তার থেকে যদি কম পরিমাণ মাটি আমাকে বল প্রয়োগ করতো তাহলে দেখা যাইতো যে আমি মাটির ভেতরে ঢুকে গেছি। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে অনেক সময় দেখা যায় যে আমরা বালির ভিতর দিয়ে যখন হাঁটি তখন আমাদের পা বালির ভিতরে ঢুকে যায়। কেন ঢুকে যায়? বালির উপরে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি ঠিক সেই পরিমাণ বল বালি আমাদের উপর প্রয়োগ করতে পারে না। সেই পরিমাণ বল প্রয়োগ করতে না পারার কারণে আমাদের পা বালির ভিতরে ঢুকে যায় এবং আমাদের হাঁটতে অস্বস্তিকর মনে হয়। বিজ্ঞানী নিউটন যে তৃতীয় সূত্রতে বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। মনে করি এটা হচ্ছে m1 ভরের একটা বস্তু। এটা যদি m2 ভরের একটা বস্তু হয় এবং m1 বস্তু যদি u1 আদিবেগে m2 বস্তুর উপর f1 পরিমাণ বল প্রয়োগ করে এবং m2 বস্তু যদি u2 আদিবেগে ঠিক তার সমান ও বিপরীত যদি f2 বল প্রয়োগ করে তাহলে সংঘর্ষের ফলে বস্তু দুটি বিপরীত দিকে চলতে শুরু করে। ধরি বিপরীত দিকে m1 বস্তু v1 বেগে এবং m2 বস্তু v2 বেগে চলতে থাকে। তাহলে নিউটনস থার্ড ল অনুসারে আমরা কি দেখতে পাই যে f1 সমান মাইনাস f2। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি থেকে জানি যে f সমান ma, অর্থাৎ m1 a1 এবং মাইনাস m2 a2, এবং বস্তু দুটো যদি t সময় ধরে পরস্পরকে আঘাত করে, সময় হচ্ছে t, তাহলে আমরা m1 এবং গতি অধ্যায় থেকে ত্বরণ সমান জানি যে v1 মাইনাস e1 ডিভাইডেড t সমান মাইনাস m2 v2 মাইনাস u2 ডিভাইডেড
টি। এখন এই পাশের টি আর এই পাশের টি ক্যান্সেল, যদি ক্যান্সেল হয় তাহলে m1 e1 মাইনাস e1 মাইনাস m2 v2 মাইনাস u2। এখন যদি আমরা এই পাশে লিখি তাহলে গুণ করে দেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে m1 v1 মাইনাস m2 সরি m1 e1 সমান মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস প্লাস m2 u2। এখন যদি সমজাতীয়গুলো আমরা এক পাশে আনি, যে ভি মানে শেষ বেগ যেটা, সেগুলো শেষ বেগগুলো একসাথে, তাহলে m1 v1 প্লাস m2 v2 সমান, এটা নিয়ে যাবো এই পাশে, তাহলে m1 e1 প্লাস m2 u2। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি m1 e1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তৃতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। সেম সূত্র ব্যবহার করে আমরা বন্দুক থেকে যে গুলি বের হওয়ার ম্যাপ করতে হবে পরবর্তীতে, সেই বিষয়টা জানবো যে কোন সূত্র আমরা বন্দুকের ক্ষেত্রে ইউজ করব। এটা যদি একটা বন্দুক হয়, বন্দুক থেকে যে গুলি, এটা হচ্ছে গুলি, ধরি বন্দুকের ভর বড় হাতের এম এবং গুলির ভর ছোট হাতের এম, এবং বন্দুকের আদিবেগ যদি ইউ হয়, বন্দুকের আদিবেগ ইউ। বন্দুকটা যখন শুরুতে মানে গুলি করার আগে বন্দুকটা কি থাকে, বন্দুকটা থাকে স্থির। স্থির থাকার কারণে আমাদের এখানে আদিবেগটা হবে 0। আর গুলি মানে আমরা যখন যেটা গুলিটা করব, তো গুলি করার আগ মুহূর্তে তো গুলিটা আমাদের কি থাকবে, স্থির থাকবে। সেক্ষেত্রে এটারও হবে, আমরা যদি এটা u1 ধরি, এটা যদি u2 ধরি, সরি u2 হচ্ছে 0। এরপরে যখন আমরা গুলি করব, গুলি করার পর দেখা যাবে যে বন্দুকটা কিছুটা পেছনের দিকে আসে, সেক্ষেত্রে আমরা পশ্চাৎ বেগ ধরবো v, আর গুলি যে বেগে যাবে সেটা আমরা ধরবো, এটা হবে বড় হাতের v, আর গুলির যে বেগটা সেটা ধরবো আমরা ছোট হাতের v। তাহলে এই সকল কন্ডিশনগুলো যদি আমরা এই সূত্রের ভিতরে বসাতে চাই, তাহলে আমাদের ফলাফলটা কি আসে, m1 হচ্ছে বন্দুকের ভর, আর বড় হাতের এম হচ্ছে বন্দুকের ভর, আর ছোট হাতের এম হচ্ছে গুলির ভর। তাহলে আমাদের এখানে m1 এর জায়গায় হবে বড় হাতের এম, এম e1 কত, e1 0 গুণন 0 যোগ m2 এর জায়গায় হবে m, আর হচ্ছে u2 0
সমান M1 এর জায়গায় হবে বড় হাতের M আর V1 এর জায়গায় হবে বড় হাতের V। এটা হচ্ছে পশ্চাৎ বেগ আর এটা হচ্ছে গুলির বেগ V প্লাস M2 হচ্ছে ছোট হাতের M আর V2 হচ্ছে ছোট হাতের V। তাহলে এই পাশ যদি আমরা করি শূন্য হয়ে যায়, পাশ কোনো শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে শূন্য, আবার এই জায়গাটা গুণ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে তো শূন্য, সমান MB যোগ ছোট হাতের M বা অতএব বড় হাতের MB প্লাস ছোট হাতের MB সমান শূন্য। তাহলে বন্দুকের ম্যাথ করার সময় আমাদের সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে হবে যে বড় হাতের M বড় হাতের M ইন্টু বড় হাতের B প্লাস ছোট হাতের M ইন্টু ছোট হাতের B সমান 0। এখানে বড় হাতের M হচ্ছে বন্দুকের ভর, মানে বন্দুক বড় গুলি ছোট, এই জন্য আমরা বড়টাকে বন্ধুর ভরটাকে বড় হাতের M এবং বেগটাকে ধরছি, মানে পশ্চাৎ বেগটাকে ধরছি বড় হাতের B আর গুলির ভরটাকে ধরছি ছোট হাতের M আর গুলির যে বেগে আঘাত করবে কোনো বস্তুকে সে বেগটা হচ্ছে ছোট হাতের B সমান 0। আমাদের এটা সরাসরি ব্যবহার করতে হবে বন্দুকের ম্যাথের ক্ষেত্রে। আমাদের মূলত যে নিউটনের থার্ড ল থেকে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া অংশটা আছে এটা মূলত আমাদের এখান থেকেই শেষ। এরপরের টপিক হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি, যে কোনো বস্তুর উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ করে, ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা যদি একটা বস্তু হয় আর এটা যদি একটা বস্তু হয় M1 M2, এই বস্তুটা যদি পরস্পরকে আঘাত করে বিপরীত দিক থেকে আর যদি অন্য কোনো বল এখানে যদি কাজ না করে তাহলে বস্তুর সংঘর্ষের আগের যে আদি ভরবেগ, সংঘর্ষের আগের আদি ভরবেগ অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে যে শেষ ভরবেগ যে M1 V1 যোগ M2 V2, এই দুটা ক্যালকুলেশন করলে সমান মান আসবে। এটা ক্যালকুলেশন করে যে মান আসবে এটাও ক্যালকুলেশন করে সেম মান আসবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এরপর যদি আমরা এই সূত্রের দিকে লক্ষ্য করি যে সংঘর্ষের ফলে এতক্ষণ আমরা দেখলাম যে দুটো বস্তু পরস্পরকে বিপরীত দিক থেকে সংঘর্ষ মানে আঘাত করতেছে। এবার যদি আমরা দেখি যে বস্তু দুটো একই দিক থেকে পরস্পরকে আঘাত করে, যদি একটা বস্তু এই দিক থেকে আসে পরবর্তীটা বস্তুটা যদি এই দিকেই চলে মানে সেম দিকে চলে, এটা হয়তো বা যদি আস্তে চলে শুরুতে আর যদি এটা ধীরে চলে মানে দ্রুত চলে এই বস্তুটা M1 যদি দ্রুত চলে আর M2 যদি ধীরে চলে তাহলে দেখা যাবে যে একটা সময় M1 বস্তু M2 বস্তুকে মানে আঘাত করবে, আঘাত করার পরে দেখা যাবে যে বস্তু দুটা একসাথে চলা শুরু করে দিয়েছে, এইভাবে লাগালাগিভাবে চলা শুরু করে দিয়েছে। এটা যদি U1 হয় এটা যদি U2 হয়, বস্তু দুটো একসাথে চলার ফলে দেখা যাবে যে বস্তু দুটোর শেষ বেগ V1 V2 এর জায়গায় দেখা যাবে যে একটা হবে, তখন বস্তুটা একটা বেগেই চলতে থাকবে, V বেগে চলতে থাকবে। তাহলে আমাদের মিলিত সংঘর্ষের পর মিলিত বেগ যদি V হয়, বড় হাতের V হয়, তবে আমাদের এই সূত্র থেকে আদি ভরবেগটা সেম থাকবে M1 U1 যোগ M2
u2, শুধু v1 v2 জায়গায় আমাদের বড় হাতের v বসাতে হবে, যে m1v যোগ m2v। এখান থেকে v একটা কমন নেওয়া যায়, যে m1 যোগ m2, তাহলে m1 u1 যোগ m2 u2। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পর যদি দুটি বস্তু একসাথে মিলিত অবস্থায় চলাচল করে এবং মিলিত ভেক্টর যদি বড় হাতের ভি হয়, সেক্ষেত্রে আমাদের এই সূত্র ইউজ করে ম্যাথ করতে হবে। মূলত এই যে ভরবেগের যে নিউটনের তৃতীয় সূত্র থেকে যা আমরা যে সূত্রগুলো প্রতিপাদন পাইলাম, এই সূত্রগুলো দিয়ে কিন্তু সব থেকে বেশি ম্যাথ সলভ করতে হবে। এরপর আমাদের মূলত ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র গেলে এবার আমাদের জানতে হবে যে গতিশক্তি সংরক্ষণশীলতা। গতিশক্তি সংরক্ষণশীল আর ভরবেগের সংরক্ষণশীলতা সেম, শুধু একটু কাজ করতে হবে যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতায় m1 u1 আছে, গতিশক্তির সংরক্ষণশীলতায় আমাদের হবে হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার সমান হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। সেম সূত্র, শুধু আমাদের এখানে হাফ লাগাইতে হবে আর একটা স্কয়ার যোগ করে দিতে হবে। এই সূত্র দিয়ে আমাদের অনেক সময় ম্যাথ করতে হবে, যে ম্যাথ এরকম আসবে যে কোনো একটা ম্যাথে ঘ নম্বরে হয়তো বলবে যে ভরবেগের সংরক্ষণশীলতা এবং গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা ব্যাখ্যা করো, তখন আমাদের এই সূত্র আর এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, সলভ করতে হবে। মূলত আমরা আমাদের যে দুটো ক্লাস বলে এখানে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে হয়তো আমরা যে বলের যে গাণিতিক কিছু সমস্যা, কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে 5 থেকে 6টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটি থেকে যে সৃজনশীলগুলো আসার মতো বোর্ড পরীক্ষায়, তাহলে সেগুলোর মানে টাইপগুলো কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র শেষ। এবার আসতে হবে আমাদের ঘর্ষণ। মূলত আমাদের এই 1 থেকে যে 10 নম্বর টপিক, এগুলো হচ্ছে মূলত যে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। আর পরের এই টপিকগুলো আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, বইয়ে আছে। তোমরা যদি বইটা একবার করে রিডিং করতে পারো, তাহলে দেখবা যে অনেকটাই তোমরা নিজেই বুঝতেছো। তারপরে বোঝার সুবিধা কিন্তু আমি অল্প করে আলোচনা করি। যেমন ঘর্ষণ ও ঘর্ষণ বল। ঘর্ষণটা কি? দুটো বস্তু, এটা মনে করো একটা বস্তু, আর আমার হাতে যেটা আছে এটা বস্তু। এখন এই দুটো বস্তু যদি একটা আর একটার উপর দিয়ে চলাচল করে, মনে করো যে হোয়াইট বোর্ডের উপর দিয়ে যদি আমি মার্কারটা থেকে যদি নিতে চাই, নেওয়ার ফলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি মার্কারের উপর, ঠিক সেই পরিমাণ বল কিন্তু এখানে কাজ করতেছে না। কাজ না করার কারণ কি? এই আমার হোয়াইট বোর্ডটা আমার এই মার্কারটাকে কিছুটা টেনে ধরতেছে। টেনে ধরার ফলে যে একটা বাধাদানকারী যে বলের সৃষ্টি হচ্ছে, এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। আমি এই দিকে বল যদি প্রয়োগ করি, ঘর্ষণ বল সবসময় প্রয়োগকৃত বলের বিপরীত দিকে ক্রিয়া করে। যদি এটা মনে করে যে এটা একটা তল, এই তলের উপর m1 ভরের একটা বস্তু আছে, m1 ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি f পরিমাণ বল প্রয়োগ করি, f পরিমাণ বল প্রয়োগের ফলে আমি যদি এই দিকে f পরিমাণ বল প্রয়োগ করি, আমি f পরিমাণ বল প্রয়োগ করতেছি ঠিক আছে, কিন্তু কাজটা ঠিক সেই পরিমাণ হবে না। কারণ এই তলটা এই বস্তুটাকে কিছুটা টেনে ধরবে বা বাধার সম্মুখীন করবে। এর ফলে একটা বলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে আমরা মূলত ছোট হাতের f দ্বারা প্রকাশ করি, এবং এই ঘর্ষণ বলটা সবসময় প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল সবসময় এদিকে কাজ করে। তাহলে ঘর্ষণ বল সমান একটা সূত্র আছে যে ছোট হাতের f সমান মিউ ডাব্লিউ। এখানে মিউ হলো
ঘর্ষণ সহ, আর ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন। আবার ডাব্লিউ সমান আমরা সূত্র জানি যে mg, এখানে m হচ্ছে বস্তুর ভর আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এরপর আর একটা ঘর্ষণ বলের সূত্র আছে, অনেক সময় পরীক্ষায় আসে, গ নম্বরে আসতে দেখা যায় যে আমি এই বস্তুর উপর F পরিমাণ বল প্রয়োগ করছি, ধরি যে আর একটা চিত্র করি যে এটা যদি একটা তল হয়, এখানে যদি m1 ভরের একটা বস্তু থাকে, এটার উপর যদি আমি F' পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বল সৃষ্টি হবে এই পাশে, বিপরীত পাশে F। কিন্তু আমি F' পরিমাণ বল প্রয়োগ করার ফলে ঘর্ষণ বল একটা সৃষ্টি হয়েছে। ঘর্ষণ বল সৃষ্টি হওয়ার কারণে আমি যতটুকু বল প্রয়োগ করছি ঠিক ততটুকুই বল আমি ফেরত পাবো না। ফেরত না পাওয়ার কারণ হলো এদিকে কিছুটা বলের, বিপরীত দিকে কিছুটা বলের সৃষ্টি হয়েছে। মনে করে আমি এখানে F পরিমাণ বল পাইলাম, তাহলে আমার এটা যদি হয় প্রযুক্ত বল বা মোট প্রদত্ত বল, আর এটা যদি আমার হয় কার্যকর বল, এটা যদি হয় ঘর্ষণ বল, তাহলে সূত্রটা হবে F' সমান ঘর্ষণ বল যোগ কার্যকর বল। এটা হচ্ছে সূত্র। আমি যতটুকু বল প্রয়োগ করছি সেই বলটা আমার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে কার্যকর বল আর একটা ঘর্ষণ বল। একটা যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই তৈরি হয়েছে, আর একটা তার বিপরীত দিকে তৈরি হয়েছে। এই সূত্র আমাদের লাগবে অনেক গ নম্বরে ম্যাথ আসে অংশে। এরপর হচ্ছে আমাদের ঘর্ষণ বল। মূলত বইয়ে আমাদের ঘর্ষণ বলের টাইপ দেওয়া আছে 4টা। প্রথমত হচ্ছে স্থিতি ঘর্ষণ, তারপর হচ্ছে গতি ঘর্ষণ, এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ, তারপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ বল যদি লিখি, ঘর্ষণ বল টাইপ মূলত 4টা। এক হচ্ছে গতি ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণটা আগে লিখি, স্থিতি, গতি, আবর্ত ঘর্ষণ, আর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটা কি, যে দুটো স্থির বস্তুর ভিতরে যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। মনে করো যে আমরা যখন হাঁটাচলা করি, তখন আমরা যখন পা ফেলি, পা ফেলার পর আমাদের যে মাটি আর আমাদের যে জুতোর ভিতরে যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, সেই ঘর্ষণটাই মূলত স্থিতি ঘর্ষণ। এখন বলতে পারো যে ভাইয়া যখন আমরা চলাচল করি তখন তো আমরা গতিশীল থাকি, তাহলে স্থির কিভাবে? যখন আমরা মাটিতে পা ফেলি তখন আমাদের কিছু সময়ের জন্য আমাদের পাটা স্থির হয়ে যায়, এবং মাটি যেহেতু স্থির সেই সাপেক্ষে আমাদের এটা স্থিতি ঘর্ষণের উদাহরণ। যেমন হাঁটা একটা হচ্ছে স্থিতি ঘর্ষণের ফলে তৈরি হয়। এরপর গতি ঘর্ষণটা কি, যে দুটো গতিশীল বস্তুর মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। দেখবা যে আমরা যখন সাইকেল চালাই, সাইকেল চালানোর মাঝে মাঝে আমরা কোনো কারণে বা সাইকেলের গতি কমানোর জন্য ব্রেক করি, সেই ব্রেক করার ফলে তখন চাকা কিন্তু আমাদের গতিশীল, সেই গতিশীল বস্তুটাকে থামানোর জন্য যে ঘর্ষণটা সেটা হচ্ছে গতি ঘর্ষণ। এরপর আবর্ত ঘর্ষণটা কি, যে কোনো একটা স্থির বস্তুর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে চলার সময় যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে মূলত আমাদের আবর্ত ঘর্ষণ। যেমন আমাদের যে চাকা যখন আমাদের রাস্তার উপর দিয়ে চলে তখন সেটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চলে। এরপর হচ্ছে যেমন সুইটকেস বা লাগেজ নিয়ে যাওয়ার সময় দেখবা যে ঘুরিয়ে ঘুরিয়ে চাকাটা চলে, এর ফলে যে মানে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা হচ্ছে মূলত
আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণটা কি? প্রবাহী বলতে আমরা মূলত দুটো বিষয় বুঝি, একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে তরল। তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যাতায়াত করার সময় যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটা মূলত প্রবাহী ঘর্ষণ। যেমন আমরা যখন পুকুর বা সুইমিং পুলে পানির মধ্যে দিয়ে সাঁতার কাটি তখন যে একটা ঘর্ষণের সৃষ্টি হয় সেই ঘর্ষণটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। আবার যখন আমরা প্যারাশুট নিয়ে চলাচল করি তখন বায়ুর ভিতর দিয়ে আমরা যে চলাচল করি সেটা হচ্ছে মূলত আমাদের প্রবাহী ঘর্ষণ। আর হচ্ছে আমাদের মূলত আছে যে গতির উপর ঘর্ষণের প্রভাব। গতির উপর ঘর্ষণের প্রভাবটা কি হচ্ছে যে আমাদের যে টায়ারের পৃষ্ঠ আছে, যদি আমাদের টায়ারের পৃষ্ঠটা যদি খাস কাটা না হইতো তাহলে দেখা যেত যে গাড়ি যখন আমরা চালাচ্ছি সেই খাস কাটা না হওয়ার কারণে সেখানে কোনো ঘর্ষণের সৃষ্টি হচ্ছে না। আর ঘর্ষণের সৃষ্টি না হওয়ার কারণে আমরা সঠিক জায়গায় সঠিক সময় ব্রেক করতে পারতাম না। এর ফলে আমাদের দেখা যেত যে দুর্ঘটনা সবসময় লেগেই থাকতো। এর ফলে দেখা যায় যে রাস্তার মসৃণতা, রাস্তা যদি আমাদের অনেক উঁচু নিচু হয়, উঁচু নিচু রাস্তায় যেরকম আমরা ভালোভাবে গাড়ি চালাইতে পারবো না। আবার রাস্তা যদি আমাদের মসৃণ হয়, একেবারে যদি মসৃণ হয় তাহলেও দেখা যাবে যে আমরা হয়তো বা এখানে ব্রেক করতেছি গাড়ি, হয়তো বা যেখানে আমাদের থামার কথা দেখা যাবে যে তার 10-15 হাত দূরে গিয়ে আমাদের থামতেছে। তার ফলে দেখা যাবে যে আমাদের দুর্ঘটনা সহজেই ঘটে যেতে পারে। তাই জন্য আমাদের গতির উপর ঘর্ষণের প্রভাব একটা খুবই গুরুত্বপূর্ণ। যে যদি আমাদের ঘর্ষণটা যদি না থাকতো তবে অনেক সময় অনেক ধরনের বিপদ ঘটে যেত। এই জন্য আমাদের এই ঘর্ষণ আমাদের গতি নিয়ন্ত্রণ এবং ব্রেক করতে সহায়তা করে। এরপর হচ্ছে যে ঘর্ষণের হ্রাস বৃদ্ধি। ঘর্ষণ আমরা কিভাবে কমাতে পারি, কিভাবে বাড়াতে পারি? ঘর্ষণ মূলত হ্রাস করার ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা পৃষ্ঠ যদি আমরা মসৃণ করি তাহলে দেখা যাবে যে আমাদের ঘর্ষণটা কমবে। যদি আমরা চাকা ব্যবহার করি তাহলে ঘর্ষণ কমে। আর যদি আমরা তেল গ্রিস ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে সাইকেলের বেরিংয়ে আমরা তেল গ্রিস ব্যবহার করি, এর ফলে দেখা যায় যে আমাদের চাকার কিন্তু গতিটা একটু বেড়ে যায়। আর আমরা তাহলে বৃদ্ধি কিভাবে করব, ঘর্ষণ আমাদের বাড়াতে কিভাবে হবে, যে পৃষ্ঠ আমাদের মসৃণের বেলায় অমসৃণ করতে হবে, খাস কাটা করতে হবে, তাহলে আমাদের ঘর্ষণটা বাড়বে। আর যদি আমরা চাকা ব্যবহার না করি, চাকা ব্যবহার না করে যদি এমনি যদি কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে যদি নিয়ে যাই তাহলে আমাদের ঘর্ষণটা বাড়বে। এবং তেল গ্রিস যদি আমরা ব্যবহার না করি, দেখা যায় যে 1 মাস 2 মাস ধরে আমরা যদি সাইকেলে বা অন্যান্য বেরিংয়ে যদি তেল গ্রিস ব্যবহার না করি তাহলে দেখা যাবে যে আমাদের ঘর্ষণটা বাড়বে। এখানে মূলত আরেকটা টপিক আছে যে আমাদের ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন? ঘর্ষণ আমাদের প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন? ঘর্ষণ প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজনীয় উপদ্রব বলা হয়। ঘর্ষণকে আবার প্রয়োজনীয় বলা হচ্ছে, উপদ্রব বলতে ক্ষতিকর। আমাদের জীবনে ঘর্ষণের যেরকম ভালো দিক আছে সেই রকম খারাপ দিক আছে। ওই দেখা যাবে যে বায়োলজি পড়ার সময় প্রসেদনের কথায় বলা আছে যে প্রসেদনও সেম আমাদের ঘর্ষণের মতো, যে প্রসেদন আমাদের জীবনে একটা প্রয়োজনীয় উপদ্রব। বিজ্ঞানী কার্টিস এই কথাটা বলেছিলেন। যেমন ঘর্ষণের ফলে কি হবে, দেখা যায় যে ঘর্ষণ আমাদের থাকলে ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে দুর্ঘটনা আমরা সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারতেছি। আবার ঘর্ষণের ফলে কি হচ্ছে, ঘর্ষণের ফলে আমাদের যে গাড়িতে যে টায়ার আমরা ব্যবহার করতেছি সেই টায়ারগুলোর পৃষ্ঠটা দেখা যাচ্ছে যে কিছুদিনের ভিতর ক্ষয় হয়ে যাচ্ছে। এরপর আমরা শীতকালে যখন আমাদের প্রচুর ঠান্ডা লাগে তখন আমরা হাত ঘষে কিছুটা তাপশক্তি উৎপন্ন করতে পারি। এভাবে ঘর্ষণের ফলে দেখা যায় যে অনেক সময় আমাদের দুটো বস্তুর ভেতর যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে সেখানে কিছুটা শক্তিরও অপব্যবহার হয়। এরকম বইয়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, তোমরা যদি সেগুলো রিডিং একবার পড়ো তাহলে বুঝতে পারবা। আমি কিছুটা তোমাদের সহজ করার জন্য আলোচনা করছি। এরপর যদি তোমরা যদি একবার বইটা রিডিং করো তাহলে দেখবে যে অনেকটা তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আজকে মূলত আমাদের অধ্যায়ের সব টপিক এখানেই শেষ। আশা করবো যে আমি যে 13টা মোটামুটি টপিকের আগে ক্লাসে 8টা আলোচনা করেছি, আজকে মূলত যে 5টা বা 6টা টপিকের মতো আলোচনা করেছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসের সাথে আমাদের সাথে থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।